পুলিশের ভূমিকা হতে হবে নিরপেক্ষ, সমালোচনার ঊর্ধ্বে। পুলিশ কোনো রং দেখবে না, দেখবে শুধু অপরাধ এবং অপরাধীকে। আদর্শ আইনরক্ষকের ভূমিকা কি হওয়া উচিত এটা মোটামুটি সকলেই জানেন, কিন্তু আইনরক্ষক বা পুলিশ যাদবপুরের ক্ষেত্রে সেই ভূমিকা পালন করেছে কিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় কলকাতা হাইকোর্ট আজকে এই প্রশ্ন তুলে দিয়েছে। এই আলোচনার শুরুতেই আপনাদের সামনে রাখবো এই যাদবপুর কাণ্ড নিয়ে মামলায় শুনানিতে কলকাতা হাইকোর্ট কি মন্তব্য করছে এবং প্রশ্ন তুলছে, বিশেষ করে সেই জায়গায় যেখানে কোর্ট বলছে রাজ্যকে রাজ্যের মতন আচরণ করতে হবে। এরই পাশাপাশি এই আলোচনার দ্বিতীয় পর্ব আপনাদের উদ্বেগ বাড়াতে বাধ্য, তার কারণ গতকাল 144টার পর আজ আরও 134টা ওষুধ এবং ইঞ্জেকশন ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একেবারে মুখ থুবড়ে পড়েছে। ফেল করার কারণগুলো শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে, কিন্তু শুরুতে আজকের বিষয়। গোয়েন্দা ব্যর্থতা, পুলিশের গা ছাড়া মনোভাবই দায়ী। যাদবপুর কাণ্ডে রাজ্যের সমালোচনায় হাইকোর্ট, স্পষ্ট কোর্ট বলছে এই পরিস্থিতি অনেক আগে সামলানো যেত। এক পক্ষের অভিযোগ, অপর পক্ষের বয়ান কোথায় প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট এবং নির্দেশ দিচ্ছে আজই এফআইআর দায়েরের। অর্থাৎ ইন্দ্রানুজ রায় যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আজকেই এফআইআর দায়েরের জন্য নির্দেশ দিতে হচ্ছে কলকাতা হাইকোর্টকে। পুলিশ কেন বাঁচাতে পারল না ব্রাত্যকে, তদন্ত দাবি সৌগত রায়ের। তৃণমূল সাংসদ, শাসক দলের বর্ষিয়ান সংসদ পুলিশের ভূমিকা নিয়ে তিনিও প্রশ্ন তুলছেন এবং অত্যন্ত উদ্বেগের সঙ্গে আমি আলোচনায় রাখবো নামি ব্র্যান্ডের আরো 134টা ওষুধ এবং ইঞ্জেকশন ফেল সিডিএস স্কোর পরীক্ষায়। গতকাল 134, আজ 144 এবং আজকে 134। 250টারও বেশি ওষুধ এবং ইঞ্জেকশন সম্পূর্ণ ফেল করছে। প্রশ্ন হচ্ছে আমার আপনার স্বাস্থ্য নিয়ে ভাবেটাকে শেষমেশ। কিন্তু শুরুতে দিনের সবথেকে বড় খবরে নজর রাখবো। ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই এফআইআর করার নির্দেশ দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। রাজ্যে রিপোর্ট তলব করেছেন মহামান্য বিচারপতি। 12 তারিখের মধ্যে এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি ঘোষ বলছেন এই ঘটনা সহজেই এড়ানো যেত। অর্থাৎ যে রণক্ষেত্রের পরিস্থিতি শনিবার যাদবপুরে তৈরি হয়েছিল অনেক আগে সেই পরিস্থিতি এড়ানো যেত বলে মন্তব্য করছে কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত জানবো, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি সংক্ষেপে এইটা তোমার থেকে জানতে চাইবো সৌভিক, কলকাতা হাইকোর্ট ঠিক কি বললো আজকে যাদবপুর মামলার শুনানিতে? দেখো, যে নির্দেশের কথা তুমি বললে সেটা হলো মামলার একটা দিক যে আজকের মধ্যে এফআইআর দায়ের করতে হবে, কিন্তু দ্বিতীয় যে প্রশ্নটা তুমি তুললে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই গোটা ঘটনাতে অত্যন্ত সহজেই এড়ানো যেত। এখন প্রশ্ন হচ্ছে যে এই গোটা ঘটনাকে কিভাবে এড়ানো যেত বা গোটা ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যেত, সেটা নিয়েই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু তার মত প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে সবসময় যে পোশাক পরিহিত বা উর্দি পরিহিত পুলিশকেই একেবারে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, এরকমটা বিষয়টা কিন্তু নয়। বহু এমন জায়গা আছে যেখানে পুলিশের কাজ করার অনুমতি নেই, সেই জায়গাতেও পুলিশ কিন্তু একেবারে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সাদা পোশাক বা উর্দি ছাড়া তারা সেখানে ভেতরে যান এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলত এক্ষেত্রেও পুলিশ যদি সেই কাজ সেই ভূমিকা পালন করতে এবং পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ বা এসবি রয়েছে সেই এসবির আধিকারিকরা তারা যদি এখানে সেই ভূমিকা পালন করতো তাহলে কিন্তু এই গোটা ঘটনাকে অত্যন্ত সহজেই এড়ানো যেত। সুব্রজিৎ। বেশ সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি শুরুতে এখানে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে আসতে চাইবো। সলিলদা, ঘটনার দিন শনিবার একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে ওয়ান আমরা এই প্রশ্ন তুলে এসেছি যে এই পরিস্থিতি কি সহজে এড়ানো যেত না। একেবারে মূল বিষয় হচ্ছে যে পুলিশ যদি চাইতো তাহলে এইরকম একটা ঘটনা এড়ানো যেত কিনা। আজকে কিন্তু কোর্ট সেই কথাটা বলছে যেখানে এই ঘটনা সহজে এড়ানো যেত বলে জানানো হচ্ছে। আমার এইখানে প্রশ্ন থাকবে, যদি ইন্টেলিজেন্স ইনপুট আগাম কি ছিল না, থাকলে সেই অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হলো না? মোদ্দা কথা হচ্ছে পুলিশ তার মানে কি টোটালি ফেল করেছে গত শনিবারের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে? দেখো, এটা একটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল মন্ত্রীর, এবং এই প্রোগ্রামটা কি, এটা হচ্ছে একজন ক্যাবিনেট মন্ত্রী, শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু, উনি মিটিং করবেন ওয়েবকুপা, যেটা শাসক দলের একটা সংগঠন, প্রফেসরদের একটা সংগঠন, অধ্যাপকদের, এবং সেখানে কিন্তু সকাল থেকেই কিন্তু টেনশন ওয়াজ মাউন্টিং। দেখো, এটা তো স্পেশাল ব্রাঞ্চের দায়িত্ব, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, যারা ইন্টেলিজেন্স ইনপুট কালেক্ট করে তাদের ওই একটাই কাজ, এবং সেটা ক্যাটার করে যারা ইউনিফর্ম পুলিশ অফিসার আছে তাদের ক্যাটার করে, এবং তারপরে অ্যাকর্ডিংলি কিন্তু অথরিটি উইল ডিসাইড যে আমরা কি কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট করব। সেখানে কিন্তু যে রিজেনমেন্টটা যেটা হয়েছে সেটা সকাল থেকে শুরু হয়েছে,
এবং সাইমালটেনিয়াসলি ছাত্র সংগঠন যারা, সে এসএফআই বলো, ডিএসএফ বলো, যারা যারা আছে প্রত্যেকে এভরিবডি ওয়াজ অ্যাট ওয়ান এবং একত্রিত হবে এই প্ল্যানটা নিয়েছে। তাহলে টু অ্যাভয়েড এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট অর টু অ্যাভয়েড এনি ইভেন্চুয়ালিটি, পুলিশের উচিত ছিল একটা বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা। একদিকে ইউনিফর্ম পুলিশ থাকতো, একদিকে প্লেন ক্লথ থাকতো, এবং দিয়ে জায়গাটা পুরোটা যদি ঘেরাও করে দিত তাহলে কিন্তু এই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করা যেত। এইবারে দেখুন সলিলদা, এটা হচ্ছে যে পুলিশ ঘটনা ঘটার আগে কি পদক্ষেপ নিতে পারতো। আমি বলছি পুলিশ মানে একের পর এক পয়েন্টে কিভাবে ফেল করছে, সেটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আমি বলছি, দেখো তারপরে যখন ঘটনা ঘটে গেল 7টা এফআইআর এক্স্যাক্টলি তাই, এবং যে সিরিয়াসলি ইনজিওর্ড গ্রিভিয়াস হার্ট হলো ডিউ টু র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট অন দ্য পার্ট অফ দ্য ড্রাইভার, এবং তার ফলে তার চোখে 14টা সেলাই গ্রিভিয়াস হার্ট হলো। এইবার তার কমপ্লেন নিয়ে এক্স্যাক্টলি আমি বলছি টোটাল এফআইআর হয়েছে 8টা। সেদিন সিপি প্রেস কনফারেন্স করে বলছেন এই কটা এফআইআর এর মধ্যে 2টো পুলিশ সুমোটো করেছে, একটা এফআইআরেও কিন্তু ইন্দ্রানুজের করা অভিযোগপত্রটা নেই। ফলে প্রশ্ন হচ্ছে, আজকে কোর্ট একদম ভ্যালিড জায়গায় প্রশ্নটা তুলেছে যে একটা আপনি এক পক্ষের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর করছেন, অপর পক্ষের বয়ান কোথায়? এই 8টা এফআইআর এর মধ্যে 4টে এফআইআর এ ইন্দ্রানুজ রায়ের নাম। ইন্দ্রানুজ রায় যে অভিযোগটা করছেন তার প্রেক্ষিতে আপনি কোনো এফআইআর করলেন না, সেই কারণে সলিলদা কোর্টকে নির্দেশ দিতে হচ্ছে আজকের মধ্যে এফআইআর করুন। না না, এবার এফআইআরটা হবে কিসে? 279, 338, 325, 300 attempt of culpable homicide, not একদম এইখানে প্রশ্ন যে সৈকত যে পুলিশ, তার মানে পুলিশের আমি শুরুতেই বলছিলাম যে নিরপেক্ষতা থাকা উচিত, যেখানে কোনো রং থাকবে না। এইখানে প্রশ্ন হচ্ছে, আমি বলছি কোর্টকে এটা বলতে হচ্ছে কেন যে রাজ্যকে রাজ্যের মতন আচরণ করতে হবে? না দেখুন, এই রাজ্যের পুলিশ প্রশাসনকে তৃণমূল কংগ্রেস চূড়ান্ত দলদাসে পরিণত করেছে। আপনি দেখবেন যাদবপুরে ঘটনার প্রতিবাদে তার পরবর্তীকালে সারা রাজ্যব্যাপী যেভাবে সাধারণ ছাত্রছাত্রীরা ধর্মঘটকে সফল করতে রাস্তায় নেমেছেন, কি অভিযোগ আসছে পুলিশের বিরুদ্ধে। কোথাও তৃণমূলের বাবা কাকা জ্যাঠারা, তৃণমূলের কংগ্রেসের নেতারা, তারা ছাত্র পেটাচ্ছে কলেজের ভেতরে ঢুকে, কোথাও আর পুলিশ অর্ডার দিচ্ছে। মেদিনীপুরে তো আমরা অন এয়ার আপনাদের ভিডিওতে দেখিয়েছেন, পুলিশ অফিসার বাইরে থেকে বলছে ওদেরকে বাইরে পাঠা, আমরা বুঝে নিচ্ছি। মহিলা থানার ওসি মেদিনীপুরে সাথী বারিক একটা 3rd ইয়ারের ম্যাথমেটিক্স অনার্সের মেয়েকে যেভাবে মারধর করেছেন, যেভাবে তার সঙ্গে অশালীন অসংলগ্ন কথাবার্তা বলেছেন, এটা কোন রাজ্যে বাস করছে? এখানে সরকার চলছে, গণতন্ত্র চলছে। আচ্ছা আপনি ভাবুন যাদবপুর কাণ্ডে মাননীয় শিক্ষামন্ত্রী একের পর এক মিডিয়া বাইট দিতে পারেন, একবার ইন্দ্রানুজের সঙ্গে কথা বলতে পারেন না, রাজ্যের পুলিশ সুমোটো একটা মামলা করতে পারে না। আচ্ছা পুলিশ তো প্রথম থেকেই ঠিক করে ফেলেছে, ঠিক যেভাবে এ রাজ্যে কোনো একটা নারী নির্যাতন ধর্ষণ কাণ্ড ঘটলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কি বলতো যে এসব সাজানো ঘটনা, এসব ঘটনা ঘটেইনি। আসলে নির্যাতিতা কিংবা নির্যাতিত হওয়া ছাত্র, এদের পক্ষে পুলিশ নয়, পুলিশ তৃণমূলের, ওদের পক্ষে যারা ছাত্রকে খুন করতে চায়, যারা ধর্ষণ করতে চায়, ধর্ষক বাঁচানো পিসে মশাই মন্ত্রী তাবেদারি করছে এই রাজ্যের পুলিশ। আমি এআইডিএসওর সংগঠনে একজন ছাত্রীর বক্তব্য আপনাদের এই আলোচনার আগে শুনছিলাম, স্টুডিওর ঢোকার আগে। বলুন কোন রাজ্য যেখানে পুলিশ একজন মেধাবী পড়ুয়া ছাত্রীকে সিগারেটের ছেঁকা দিচ্ছে? এই বর্বরোচিত আক্রমণ। আমি বলছি এটা একটা দিক তুমি দেখছো, সেটা হচ্ছে ডিএসও নেত্রীর বক্তব্য, পাল্টা বক্তব্য পুলিশেরও আছে, পুলিশ সুপারেরও আছে, আমরা সেটাও দেখাবো। কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে পুলিশের ভূমিকা, বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যে প্রশ্ন একেবারে কলকাতা হাইকোর্ট তুলছে শুধু নয়, একেবারে শাসক দলের যিনি সাংসদ তিনি পর্যন্ত তুলছেন। তিনি প্রশ্ন করছেন যে পুলিশ কেন ব্রাত্য বসুকে সেদিন বাঁচাতে পারলো না, এটা বিস্ময়ের জায়গা। তিনি নিজেও কিন্তু পুলিশের ভূমিকার তদন্ত চাইছেন। দেখুন, ব্রাত্য বসুর উপর যে কায়দায় বামপন্থী, উগ্র বামপন্থী ছাত্ররা হামলা করেছে, এটা নিন্দার ভাষা নেই, এটা এক ধরনের মাতরামি। এর বিরুদ্ধে অভিযান চালালে এরা তো টিকতে পারবে না। কি ধরনের অভিযান? আমরা যদি ঢুকে যাই আমাদের তৃণমূলের কর্মী, তাহলে ওরা পালিয়ে যাবে, আর নইলে যদি পুলিশ যায় তাহলে ওরা পালিয়ে যাবে। ওরা যেটা করেছে তো একদম বেআইনি কাজ করেছে। ছেলেটা যে আহত হয়েছে এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্ট। গাড়ির সামনে যদি কেউ দাঁড়িয়ে যায়, ড্রাইভার নার্ভাস হয়ে চালিয়ে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। ব্রাত্যকে কেন পুলিশ বাঁচাতে পারল না আমি জানি না, এটা বিচার করে দেখা যায়। ওরা তো 2 ঘন্টা ধরে ওখানে চিৎকার করেছে, মিটিংয়ে মুখ ভেঙচিয়েছে, ডাক্তার একটা ছবি ঝুলিয়ে গালাগাল দিয়েছে। ওদের স্পর্ধার কোনো শেষ নেই।
পুলিশ একটু শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে ভয় পায়, ভাইস চ্যান্সেলর যদি না বলে সাধারণত ওরা অ্যাকশন নেয় না, সেই জন্য ওরা নেয় না। না, আমি দুটো পার্টে আসবো। আমি বলছি উনি আমার মাস্টারমশাই ছিলেন, আমার অধ্যাপক ছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক উনি বললেন যে ব্রাত্যকে কেন বাঁচাতে পারলো না, মাননীয় মন্ত্রীকে কেন বাঁচাতে পারলো না, একবারও বলেননি যে ছাত্রকেও কেন বাঁচাতে পারলো না, ছাত্রদের কেন বাঁচাতে পারলো না। তার ব্যাখ্যা উনি নিজেও দিয়েছেন, আমি সেই ব্যাখ্যাটা নিয়ে দীপ্তাশ্বর কাছে আসছি। বলছে কেউ যদি গাড়ির সামনে দাঁড়িয়ে যায় অ্যাক্সিডেন্ট তো হবেই। মানে আমি বলছি তার মানে দোষটা হচ্ছে যিনি গাড়ির সামনে ন্যায়সঙ্গত দাবি নিয়ে ছাত্র সংসদে নির্বাচনের দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন, দোষটা তার। আর যিনি গাড়িটা চালানোর নির্দেশ দিয়েছেন কোট আনকোট অভিযোগ অনুযায়ী, তার কোনো দোষ নয়। অর্থাৎ গাড়িটা যে চলে গেল দোষটা গাড়ির নয়, যেই গাড়ি চলন্ত গাড়ির ধাক্কায় পড়ে জখম হয়ে 14টা সেলাই নিয়ে হাসপাতালে যে ভর্তি রয়েছে, যাবতীয় দোষ হচ্ছে তার মানে তার। দীপ্তাশ্বর, না দেখুন, ব্যাপারটা হচ্ছে পুরো ব্যাপারটাই হচ্ছে মমতা ব্যানার্জি প্রযোজিত, মোহাম্মদ সেলিম নির্দেশিত এবং ব্রাত্য বসু অভিনীত একটি নাটক। ইন্ডিজোটের দুই সঙ্গী মিলে একটা নাটক রচনা করেছে। এবার এখানটায় ব্যাপারটা কোথায় গিয়ে গণ্ডগোল হয়ে গেছে, ব্রাত্যবাবু তো কখনো সেই অর্থে বিরোধী রাজনীতি করেননি, চিরকাল সুখের রাজনীতি করেছেন। একসময় আরবান নকশাল ছিলেন, বুদ্ধিজীবী সেজে ঘুরে বেড়াতেন, তারপরে মন্ত্রী হয়েছেন, নিয়োগ নিয়ে কি হয়েছে সেসব প্রসঙ্গে যাচ্ছি না। উনি ওইখানে গিয়ে সৈকত, আপনার কথার মাঝে আমি কথা বলি, আপনার কথার মাঝে আমি কথা বলি, এটা আনজাস্টিফাইড। দীপ্তাশ্বর নিজের টাইমে বলুক, তারপর তুমি কাউন্টার করবে বক্তব্য। এইবার এখানে গিয়ে সেইখানে ব্রাত্যবাবু গন্ডগোলটা করে ফেলে, নাটকটা ঘেটে গেছে। এবার এখানে আজকে দেখুন, ওরা ওই যে বললাম অবভিয়াসলি বিরোধিতা সহ্য করতে পারেন না, ফলে সামনে পড়লে গাড়ি চালিয়ে দিয়েছেন। আবার ওদিকে দেখুন যে যাদবপুরটা তো কোনো দেশের মধ্যে দেশ নয় যে সেখানে কোনো আইন শৃঙ্খলা থাকবে না, কোনো ছাত্র রাজনীতি করবেই। ছাত্র রাজনীতি করার তাদের অধিকার আছে, ছাত্র সংসদ নির্বাচনেরও অধিকার আছে, তাদের সেই দাবি তোলার অধিকার আছে। কিন্তু যদি কেউ বলে যে লেওয়ালে যেখানে লেখা হয় শালকু সোরেন দাওয়াই দেওয়া হবে, কে শালকু সোরেন আমরা সবাই জানি। আজকে মোহাম্মদ সেলিমদের কিছু তাতে যায় আসে না, দু একটা শালকু সোরেন চলে গেলে, কিন্তু শালকু সোরেন না আমাদের দেশের মানুষ। এবার এখানে একটা কথাই পুরো কথার মধ্যে সরকারের একজনই একটা কথা ঠিক বলেছেন যে বিজেপি শাসিত রাজ্য হলে এগুলো চলতো না। সেখানে এইরকম এই যে বিভিন্ন একের পর এক এই ইন্দ্রানুজ বলে ছেলেটিরই যে পোস্ট, দেশবিরোধী পোস্ট এবং দেশে গণ আন্দোলন, সেখানে সশস্ত্র সংগ্রাম ইত্যাদি ডাক দেওয়া হচ্ছে, মনে করো সে বোধহয় ভাবছে যে সে এখনো 1942-43 সালে আছে, তাই জন্য ভারত ছাড়ো আন্দোলন করবে। এবার দেখুন এখানে এই যে দেখুন আজকে আপনি বলুন জ্ঞানেশ্বরী দুর্ঘটনা যখন ঘটে, আমি সেই টাইমটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে, কিন্তু আমি একটা ছোট্ট বিরতিতে যাব। এই প্রশ্নটা অবশ্যই কোর্ট পর্যন্ত তুলেছে, যেখানে স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা থাকেন, তারা সেদিন তাহলে করছিলেনটা কি? সেই কারণে কোর্ট তার অবজারভেশনে স্পষ্ট বলছে এসবি অর্থাৎ স্পেশাল ব্রাঞ্চকেও তিনি এই মামলার সঙ্গে যুক্ত করতে চাইছেন। আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সমীরদা, প্রথম দিন থেকে আপনি এবং আপনার সংগঠন ওয়েবকুপা এই অভিযোগ করে এসেছে যে পুরোটা ছিল পরিকল্পনা করে গন্ডগোল পাকানো, এবং বক্তব্যের সপক্ষে একাধিক সম্ভবত হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের স্ক্রিনশট পর্যন্ত আপনারা দেখিয়েছেন। আমি বলছি এইটা খবরটা আপনাদের কাছে রয়েছে, ইন্টেলিজেন্সের কাছে নেই, কোনো ইন্টেলিজেন্স ইনপুট নেই। কোর্ট আজকে বলছে গোয়েন্দা ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে। না, গোয়েন্দা ব্যর্থতা না, বিষয়টা হচ্ছে আমি প্রথম থেকেই ছিলাম যেহেতু অনুষ্ঠানটায়, এবং অনুষ্ঠানটা থাকতে গিয়ে দেখেছি যে প্রাথমিকভাবে যখন ছাত্রছাত্রীদেরকে বোঝানো হয়েছিল, তাদের ডিমান্ড নেওয়ারও কথা হয়েছিল, স্বাভাবিকভাবেও আমরা এজিএমটা শেষ হওয়ার পর মাননীয় সভাপতি ওয়েবকুপা এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ছাত্রদের সব পক্ষের ছাত্রদেরকেই আহ্বান জানিয়েছেন। কিন্তু স্বাভাবিক এইটা আপনি বহুবার বলেছেন, কিন্তু আমি বলছি প্রশ্নটা হচ্ছে এইরকম একটা পরিকল্পনা কেউ না কেউ করছে, তার ইনফরমেশন তো গোয়েন্দা বা ইন্টেলিজেন্সের কাছে থাকবে এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করবে। মন্ত্রী মশাই রয়েছেন ভেতরে, ক্যাম্পাসের ভেতরে পুলিশ ঢোকার একটা নিষেধাজ্ঞা অলরেডি ছিল। তা স্বাভাবিকভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা শান্তিপূর্ণভাবে আলোচনা হতেই পারে, কারণ এজিএমটা ওয়েবকুপার নিজস্ব এজিএম, তার সাথে একটা সেমিনার ছিল। স্বাভাবিক এরকম একটা ছুটির দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা যারা ডেপুটেশন দিতে চেয়েছিল তারাই পরিকল্পনা করেছিল যে এখানেই আমাদের সবকিছু সমাধান করে দিতে। মূল বিষয়টা আজকে কোর্ট এটাও বলেছে যে বহু ক্ষেত্রে অনুমতি আপনারা নেন না, আইন শৃঙ্খলা প্রশ্নে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন, এই ক্ষেত্রে করেননি কেন? এবং আমাদের নিঃসন্দেহে নজর থাকবে 12 তারিখের মধ্যে রিপোর্ট তলব করেছে কোর্ট, এবং রিপোর্টে রাজ্য কি জানায় সেদিনের ঘটনা সম্পর্কে। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর অত্যন্ত উদ্বেগের জায়গা থেকে পরবর্তী অংশে ফিরে আসছি, কারণ 134টা নতুন করে ওষুধ এবং ইনজেকশন সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে পরীক্ষায়। ফিরছি।
নমস্কার।